আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের এসিড বেস 3 কোর্সের 3টা ক্লাস কিন্তু অলরেডি শেষ, 3টা ক্লাসের এক্সামও অলরেডি শেষ। তো অনেকেই ভালোভাবে 3টা ক্লাস সম্পন্ন করে এক্সামে ভালো রেজাল্ট করছো, অনেকেই হচ্ছে ফাঁকিঝুঁকি করা শুরু করছো। গত ক্লাস পর্যন্ত হয়েছে কি আমরা সহজ সহজ ম্যাথ দেখছি, সবল এসিড সবল ক্ষারের পিএইচ নির্ণয় দেখছি। এগুলা খুবই সহজ। এগুলা এগুলা আসলে একবার পড়াশোনা করলে যে কেউ আসলে আনসার করতে পারবে। তো আজকে কিন্তু আমরা দুর্বল এসিড দুর্বল ক্ষারের পিএইচ নির্ণয় শিখবো, তারপরে মিশ্রণের পিএইচ কিভাবে আমরা নির্ণয় করতে পারি, এই জিনিসপত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এটা কিন্তু তোমাদের আসলে একটু বোঝার বিষয় আছে। তাহলে চলো আমরা আর দেরি না করে ক্লাসে চলে যাই। আচ্ছা, মনে করো আমরা একটা দ্রবণে দুর্বল অ্যাসিড মিক্স করলাম, ঠিক আছে? তো আমরা একটা দ্রবণ নিলাম, এখানে হচ্ছে একটা পাত্র। তো প্রতিদিনের মতো আজকে বলি, এই পাত্র সেই পাত্র না যেই পাত্রের কথা তোমরা চিন্তা করতেছো। এটা কি একটা বিকার যেখানে কি থাকে একটা দ্রবণ থাকে। তো মনে করো এটা হচ্ছে আমাদের সেই পাত্র, এই পাত্রে একটা দ্রবণ আছে, ঠিক আছে? দ্রবণ বলতে মনে করো এখানে দ্রাবক আছে এবং দ্রাবকের ভিতরে আমরা কি দিলাম, দ্রাবকের ভিতরে আমরা একটা অ্যাসিড দিলাম। অ্যাসিডটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড, ঠিক আছে? তো দুর্বল অ্যাসিডটাকে আমরা এইচ এ দিয়ে প্রকাশ করলাম। তাহলে যখন আমরা এই দ্রবণে মানে এই দ্রাবকের ভিতরে দুর্বল অ্যাসিড দিব, তাহলে ঘটনা কি ঘটবে? দুর্বল অ্যাসিড যেটা সেটা বিয়োজিত হবে। তো বিয়োজিত হয়ে কি করবে বলো তো ভাইয়া? বিয়োজিত হয়ে এই যে এইচ এ যেটা সেটা কি বিয়োজিত হতে থাকবে, বিয়োজিত হয়ে এইচ প্লাস আয়ন উৎপন্ন করবে। আর কি করবে বলতো? আর হচ্ছে একটা অ্যানায়ন উৎপন্ন করবে। তো বলতো এই যে অ্যাসিডটা বিয়োজিত হয়ে H প্লাস এবং A মাইনাস উৎপন্ন করবে, কতক্ষণ পর্যন্ত উৎপন্ন করবে বলতো ভাইয়া? যতক্ষণ না পর্যন্ত তার এই বিয়োজন প্রক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছায়, তাই না? আর এটা তো আর সম্পূর্ণরূপে বিয়োজিত হবে না, এটা অল্প পরিমাণে বিয়োজিত হবে, ঠিক আছে? খুব কম পরিমাণে বিয়োজিত হবে। কেন? আমরা তো এখানে একটা দুর্বল অ্যাসিড নিছি, আর আমরা জানি কি দুর্বল অ্যাসিডের বিয়োজন মাত্রা আলফা কি 1 অপেক্ষা অনেক কম হয়, ঠিক আছে? প্রায় শূন্যের কাছাকাছি হয়। তার মানে অল্প পরিমাণ কি হবে? বিয়োজিত হবে। তো আমি ধরে নিলাম যে ভাইয়া এখানে এখানে আমরা যে ভাইয়া এই অ্যাসিডটা অ্যাড করছি, অ্যাসিডটা অ্যাড করার ফলে এখানে অ্যাসিডের যে আদি ঘনমাত্রা, ঠিক আছে, অবিয়োজিত অ্যাসিডের যে আদি ঘনমাত্রা সেটা হচ্ছে সি, ঠিক আছে? অবিয়োজিত যে অ্যাসিডের যে আদি ঘনমাত্রা সেটা কত ছিল? সি ছিল। এবং এই যে সি ঘনমাত্রার অ্যাসিডের দ্রবণ ইয়ে করার জন্য, ঠিক আছে, তৈরি করার জন্য আমাদের এখানে অ্যাসিড দেয়া লাগছে এক্স মোল, ঠিক আছে? অ্যাসিড দেয়া লাগছে হচ্ছে এক্স মোল। এবং আমরা ধরে নিলাম ভাইয়া এই এক্স মোলের ভিতরে ভাইয়া আমাদের এ মোল হচ্ছে বিয়োজিত হয়ে গেছে, ঠিক আছে? তার মানে এই এক্স মোলের ভিতরে বিয়োজিত হয়েছে কত মোল? বিয়োজিত হয়েছে এ মোল। এমন। তাহলে বলতে পারবো ভাইয়া এই প্রথমে শুরুতে যখন আমরা অ্যাসিড যোগ করছি, তখন শুরুতে আমাদের অ্যাসিড ছিল কত মোল? অ্যাসিড ছিল এক্স মোল, ঠিক আছে? আর আয়ন গুলা তো ছিলই না, ঠিক আছে? যখন এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় চলে গেছে, মানে ওই যখন আমরা অ্যাসিডটা অ্যাড করছি তারপরে কি হবে? অ্যাসিডটা বিয়োজিত হয়ে যাবে। কত মোল অ্যাসিড বিয়োজিত হয়েছে বলো তো ভাইয়া? এ মোল অ্যাসিড হচ্ছে বিয়োজিত হয়েছে। তাহলে সাম্যাবস্থায় কত মোল অ্যাসিড অবশিষ্ট থাকবে? আগে ছিল এক্স মোল, তার মধ্যে এ মোল অ্যাসিড কি হয়ে গেছে? বিয়োজিত হয়ে গেছে। তাইলে অ্যাসিড অবশিষ্ট থাকবে কি? অবিয়োজিত অ্যাসিড অবশিষ্ট থাকবে এক্স মাইনাস এ মোল, তাই না? তাহলে বলো তো ভাইয়া এখানে এ মোল অ্যাসিড কি হয়েছে? বিয়োজিত হয়েছে। যদি এ মোল অ্যাসিড বিয়োজিত হয়, এক মোল অ্যাসিড থেকে এক মোল H প্লাস আয়ন উৎপন্ন হয়, এক মোল A মাইনাস আয়ন উৎপন্ন হয়। তাহলে এ মোল অ্যাসিড থেকে কত মোল H প্লাস আয়ন উৎপন্ন হবে? এ মোল। আর কত মোল A মাইনাস আয়ন উৎপন্ন হবে বলো তো ভাইয়া? এ মোল। কেউ কি আমাকে বলতে পারবা এই যে অ্যাসিড এখানে বিয়োজিত হচ্ছে, অ্যাসিডের বিয়োজন মাত্রা আলফা এর মান কত? অবশ্যই এই অ্যাসিডের বিয়োজন মাত্রা কত হবে বলো তো ভাইয়া? বিয়োজিত মূল সংখ্যা এ ডিভাইডেড বাই কি বলো তো ভাইয়া? ডিভাইডেড বাই হচ্ছে ওই যে প্রথমে আদি মূল সংখ্যা এক্স। তাহলে নিঃসন্দেহে এখানে কি হবে বলো তো ভাইয়া? এখানে এখানে আমাদের যে বিয়োজন মাত্রা আলফা হবে সেটা কত হবে? এ বাই এক্স হবে, ঠিক আছে? এ বাই এক্স হবে। এখন এখন বলো তো ভাইয়া এখানে এ আসলে কার পরিচায়ক? এ হচ্ছে কত মোল বিয়োজিত হচ্ছে। এক্স কার পরিচায়ক? এক্স হচ্ছে আদি মোল সংখ্যার পরিচায়ক। কার? এই অ্যাসিডের। এখন ধরে নাও ভাইয়া এই যে দ্রবণ যেটা, এই দ্রবণের আয়তন হচ্ছে ভি লিটার। এই দ্রবণ যেটা সেটার আয়তন কত? ভি লিটার। এখন তুমি এই যে আলফা ইজ ইকুয়াল টু এ বাই এক্স পাইছো, এটা মনে করো এই যে দুইটাকে লবকেও তুমি আহ
এ বাই মানে ভি দিয়ে ভাগ করে দাও এবং হরকেও তুমি ভি দিয়ে ভাগ করে দাও। এখন বলো তো ভাইয়া আমরা এ বাই ভি, ঠিক আছে, এ কি বিয়োজিত মূল সংখ্যা ডিভাইড বাই কত আয়তন। তাহলে বলো তো ভাইয়া বিয়োজিত মূল সংখ্যাকে যদি আমরা বিয়োজিত আয়তন দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে বিয়োজিত মোলারিটি বা হ্রাসকৃত মোলারিটি আমরা পাবো না। আমরা কিন্তু বিয়োজিত মূল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করলে আমরা কি পাবো বলতো ভাইয়া, বিয়োজিত মোলারিটি পাবো বা হ্রাসকৃত মোলারিটি পাবো। যত মোলারিটি এখানে আমাদের হ্রাস হচ্ছে, তাহলে এ বাই ভি কে আমরা লিখতে পারি হ্রাসকৃত ঘনমাত্রা বা মোলারিটি, ঠিক আছে। আর এক্স বাই ভি কি বলতো ভাইয়া, এক্স বাই ভি কি বলতো ভাইয়া, এক্স বাই ভি হচ্ছে, দেখো এক্স হচ্ছে কি মূল সংখ্যা, ভি হচ্ছে আয়তন। মূল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করলে আমরা কি পাই, মোলারিটি পাই না। তো এক্স যেহেতু আদি মূল সংখ্যা এবং ভি হচ্ছে আয়তন, আদি মূল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, আদি ঘনমাত্রা পাবো না। অবশ্যই এক্স বাই কি হবে, ভি কি হবে বলতো ভাইয়া, আদি ঘনমাত্রা সি হবে, তাহলে আলফা। তাহলে বলতো ভাই এখানে আমাদের হ্রাসকৃত ঘনমাত্রা, ঠিক আছে, কতটুকু ঘনমাত্রা হ্রাস পাচ্ছে ওই অ্যাসিডের, এই হ্রাসকৃত ঘনমাত্রা ইজ ইকুয়াল টু আমরা কত পাবো, হ্রাসকৃত ঘনমাত্রা ইজ ইকুয়াল টু আমরা পাবো আলফা সি, ঠিক আছে। তার মানে বিয়োজন মাত্রার সাথে আমরা যদি কি করি, বিয়োজন মাত্রার সাথে যদি আমরা আদি ঘনমাত্রা গুণ করি তাহলে আমরা কি পাবো, হ্রাসকৃত ঘনমাত্রা পাবো, ঠিক আছে। তাহলে বিয়োজিত ঘনমাত্রা মানে বিয়োজন মাত্রার সাথে আমরা যদি ভাইয়া আদি ঘনমাত্রা গুণ করি কোন একটা দ্রবণের, ঠিক আছে, অ্যাসিডীয় দ্রবণের, তাহলে আমরা কি পাবো বলতো, আমরা পাবো হচ্ছে হ্রাসকৃত ঘনমাত্রা। এটাকে আমরা এক সাইডে লিখে দিলাম। এখন এই সেম জিনিসটা আমরা মুছে ফেলি, মুছে ফেলে ঘনমাত্রা দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। যখন আমরা প্রথমে অ্যাসিড যোগ করছিলাম তখন বলতো ভাইয়া অবিয়োজিত অ্যাসিডের ঘনমাত্রা কত ছিল, সি। H প্লাস আয়নের ঘনমাত্রা কত ছিল, ছিল না, শূন্য, ঠিক আছে। A মাইনাস আয়নের ঘনমাত্রা কত ছিল, শূন্য। বলতো ভাইয়া এখানে যে ভাইয়া বিয়োজন প্রক্রিয়া ঘটছে, বিয়োজনের ফলে কত ঘনমাত্রা হ্রাস পাইছে, এই যে আলফা সি ঘনমাত্রা হ্রাস পাইছে। তার মানে হ্রাসকৃত ঘনমাত্রার মান কত হবে, আলফা ইনটু সি। তাহলে আগে ছিল সি, এখন আলফা সি হ্রাস পাইছে। বলতো ভাইয়া সাম্যাবস্থায় বা এই যে বিয়োজন শেষে ঘনমাত্রা কত হবে, সি মাইনাস আলফা সি। এখন আলফা সি ঘনমাত্রা কার, অ্যাসিডের হ্রাস পাইছে, এটা কার তাইলে বৃদ্ধি হবে বলতো ভাইয়া, অবশ্যই H প্লাস আয়নের বৃদ্ধি হবে। তাহলে H প্লাস আয়নের ঘনমাত্রা হবে আলফা সি, A মাইনাস আয়নের ঘনমাত্রা কত হবে, আলফা সি হবে। তাহলে দেখো তো ভাইয়া সাম্যাবস্থায় বা বিয়োজন প্রক্রিয়া শেষ হওয়ার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের অবিয়োজিত অ্যাসিডের ঘনমাত্রা কত হবে, H প্লাস আয়নের ঘনমাত্রা কত হবে, A মাইনাস আয়নের ঘনমাত্রা কত হবে। তো আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে কি H প্লাস আয়নের ঘনমাত্রা বের করা, তাই না। আমাদের উদ্দেশ্য হচ্ছে কি H প্লাস আয়নের ঘনমাত্রা বের করা। কেন, H প্লাস আয়নের ঘনমাত্রা বের করলে আমরা কি করতে পারবো, ওই যে দ্রবণটা, ওই দ্রবণের পিএইচ নির্ণয় করবো। আমি তোমাদের বারবার একটা কথাই বলছি, আমাদের দ্রবণের পিএইচ বা পিওএইচ নির্ণয় করার জন্য আমাদের অ্যাসিড বা ক্ষার দ্রবণের ঘনমাত্রা লাগে না। আমাদের দ্রবণে কি পরিমাণ H প্লাস বা OH মাইনাস আয়ন আছে সেটার ঘনমাত্রা লাগে, ঠিক আছে, সেটার ঘনমাত্রা লাগে। তাহলে বলো তো ভাইয়া আমরা যদি এখানে এখানে এই যে এই রাসায়নিক বিক্রিয়াটার জন্য, এই বিয়োজন বিক্রিয়াটার জন্য আমরা যদি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে বের করতে চাই, তাহলে বিয়োজন ধ্রুবক কে কি এক টাইপের সাম্য ধ্রুবক, যেটাতে আসলে আমরা কি করি, এই যে আয়নগুলোর ঘনমাত্রাকে গুণ করি ডিভাইড বাই কত, অবিয়োজিত অ্যাসিডের ঘনমাত্রা। তাহলে এই যে H প্লাস আয়নের ঘনমাত্রা ইনটু কত বলো তো ভাইয়া, A মাইনাস আয়নের ঘনমাত্রা ডিভাইড বাই কি, অবিয়োজিত অ্যাসিডের ঘনমাত্রা। এটা কার মান পাইলাম আমরা, আমরা কিন্তু কে এর মান পেয়ে গেলাম। এখন এখন দেখো ভাইয়া তাহলে এই যে সাম্যাবস্থায় H প্লাস আয়নের ঘনমাত্রা কত, আলফা সি। A মাইনাস আয়নের ঘনমাত্রা কত, আলফা সি। অবিয়োজিত অ্যাসিডের ঘনমাত্রা কত, সি মাইনাস আলফা সি, ঠিক আছে, সি মাইনাস আলফা সি। তো এখান থেকে চলো আমরা উপরে লিখতে পারি আলফা স্কয়ার সি স্কয়ার, নিচে যদি আমরা সি কমন নিয়ে নিই থাকে 1 মাইনাস আলফা, ঠিক আছে। তাহলে আমরা আলটিমেটলি কি পাই, সি সি কাটা হইলে আলফা স্কয়ার সি ডিভাইড বাই কত বলো তো ভাইয়া, 1 মাইনাস আলফা। এই জিনিসটা হচ্ছে আমরা পাই। এখন দেখো ভাইয়া এখানে আমরা কি নিচ্ছি, এখানে আমরা একটা দুর্বল অ্যাসিড নিচ্ছি। দুর্বল অ্যাসিডের জন্য আলফা এর মান কি 1 অপেক্ষা অনেক কম হয় না, অনেক কম হয়। কিন্তু দেখো কিছু কিছু ম্যাথে দেওয়া থাকবে কি, দেওয়া থাকবে অ্যাসিড যেটা সেটার বিয়োজন মাত্রা 20% 30%। যখন আমরা দেখবো যে কোনো একটা অ্যাসিডের বিয়োজন মাত্রা 20% 30%, তখন কি আমরা আলফা প্রায় শূন্যের সমান এটা লিখতে পারবো, পারবো না। ওইটার কিন্তু একটা সিগনিফিকেন্ট ভ্যালু থাকবে, ঠিক আছে। তো যেহেতু এখানে আমরা ধরে নিচ্ছি এই অ্যাসিডটা হচ্ছে দুর্বল অ্যাসিড, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, আলফা এর মান 0 এর কাছাকাছি, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি। তো যেহেতু আমরা দুর্বল অ্যাসিড চিন্তা করতেছি, তাহলে আমরা কি বলতে পারি, আলফার মান অনেক ছোট, 0 এর কাছাকাছি, তাই না। তাইলে আমরা কি বলতে পারি, আলফা হচ্ছে কার সমান, আলফা হচ্ছে প্রায় 0 এর সমান, ঠিক আছে। এখন দেখো আলফা এর মান যদি 0 এর সমান হয় তাহলে আলফা স্কয়ার সি, এই 1 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি না। আলফা যদি হয় কি প্রায় 1 এর মানে প্রায় 0 এর সমান বা 1 অপেক্ষা যদি অনেক ছোট হয় তাহলে 1 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। আলটিমেটলি দেখো তো ভাইয়া
আলটিমেটলি আমরা এই যে এই জায়গাটা থেকে কি লিখতে পারি, এই জায়গাটা থেকে আমরা লিখতে পারি ভাইয়া বিয়োজন ধ্রুবক কে এ। ঠিক আছে, বিয়োজন ধ্রুবক কে এ। এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি বিয়োজন ধ্রুবক কে এ ইজ ইকুয়াল টু কত, আলফা স্কয়ার সি। ঠিক আছে, তো এই যে বিষয়টা এটা তোমাদের মনে রাখা লাগবে যে বিয়োজন ধ্রুবক আলফা কে এ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি আলফা স্কয়ার সি। একইভাবে এখানে যদি আমরা কোনো দুর্বল অ্যাসিড না নিয়ে দুর্বল ক্ষার নিতাম, দুর্বল ক্ষারের জন্য আমরা কি পেতাম বলতো ভাই, বিয়োজন ধ্রুবক কে বি পেতাম। একইভাবে সেটার মান কত হইতো, আলফা স্কয়ার সি হইতো, যেখানে কি আলফা হচ্ছে ওই বেজের বিয়োজন মাত্রা, সি হচ্ছে ওই বেজের কি আদি ঘনমাত্রা। ঠিক আছে, আদি ঘনমাত্রা, এই দুইটা কথাই কিন্তু কারেক্ট। এখন দেখো ভাইয়া, এখন দেখো তো ভাইয়া, এই কে ইজ ইকুয়াল টু যদি হয় আলফা স্কয়ার সি, এখান থেকে আমরা আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি কে বাই সি। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, আলফা ইজ ইকুয়াল টু রুট কে বাই সি লিখতে পারি, তাই না? আলফা ইজ ইকুয়াল টু লিখতে পারি রুট কে বাই সি। এখন বলো তো ভাইয়া, কোন একটা নির্দিষ্ট অ্যাসিডের নির্দিষ্ট তাপমাত্রায় বিয়োজন ধ্রুবক কে এর মান কি কনস্ট্যান্ট? অবশ্যই কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট যদি আমরা তুলে দিই তাহলে আমরা বলতে পারি না যে বিয়োজন মাত্রা আলফা ইজ প্রপোর্শনাল টু 1/√c, বলতে পারি না? আমরা কিন্তু বলতে পারি যে কোন একটা অ্যাসিডের কি, এটা আসলে ক্ষারের জন্য সমানভাবে প্রযোজ্য, যে বিয়োজন মাত্রা আলফা যেটা সেটা কি হবে, তার আদি ঘনমাত্রার কি হবে বলতো ভাইয়া, বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে। তাহলে এখানে আমরা কি পাইলাম, আমরা এখানে পাইলাম হচ্ছে আলফা ইজ প্রপোর্শনাল টু 1/√c। ঠিক আছে, তার মানে দেখো তো ভাইয়া, কোন একটা অ্যাসিড বা ক্ষারের বিয়োজন মাত্রা যেটা সেটা কি তার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, তার মানে আদি ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে তুমি যদি এখানে একটা অ্যাসিড দ্রবণ নাও, ঠিক আছে, অ্যাসিড দ্রবণ নাও, মনে করো এখানে কি নিলা, একটা অ্যাসিড দ্রবণ নিলা। তো এই অ্যাসিড দ্রবণের মোলারিটি হচ্ছে মনে করো 2 মোলার। ঠিক আছে, 2 মোলার। আচ্ছা, মনে করো তুমি যে এখানে অ্যাসিড নিছো, এখানে অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে 2 মোলার। তাহলে বলো তো ভাইয়া, ওই অ্যাসিডে কি থাকবে, কিছু পরিমাণ বিয়োজিত হবে, ওই অ্যাসিডটা কি হবে, কিছু পরিমাণ বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করবে। এখন তুমি যদি ভাইয়া এখানে কি করো, কিছু পরিমাণ পানি অ্যাড করো, তাহলে কি হয়ে যাবে, ঘনমাত্রাটা হ্রাস পাবে না? ঘনমাত্রাটা হ্রাস পেলে কি হবে বলো তো ভাইয়া, তাইলে কি হবে বলো তো ভাইয়া, ঘনমাত্রা হ্রাস মানে কি, ওই যে বিয়োজন মাত্রা বাড়তেছে, ঘনমাত্রা কি বিয়োজন মাত্রার কি ব্যস্তানুপাতিক। তার মানে কি বলতো ভাইয়া, যদি এখানে আমরা আরো দ্রাবক অ্যাড করি সেক্ষেত্রে এই ঘনমাত্রাটা হ্রাস পাবে, এর ফলে কি হবে, বিয়োজন মাত্রা বাড়বে। তার মানে তুমি যদি কোনো একটা অ্যাসিডকে সম্পূর্ণরূপে বিয়োজিত করতে চাও, তুমি কিন্তু কি করবা, ওই দ্রবণ যেটা সেটাকে লঘু করতে থাকবা। যত বেশি লঘু করবা বা যত বেশি দ্রাবক অ্যাড করবা তত বেশি কি হবে, অ্যাসিডটা কিন্তু বিয়োজিত হবে। ক্ষারের ক্ষেত্রেও কিন্তু সেম কথা, দ্রবণটা তুমি যত বেশি লঘু করবা তত বেশি কি হবে, তত বেশি ওই অ্যাসিড বা ক্ষারটা কি হবে বলতো ভাইয়া, বিয়োজিত হবে। তো এই যে সূত্রটা পাইলাম, এটাকে বলা হয় অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। কি বলা হয় বলতো ভাইয়া, এটাকেই বলা হয় অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। লঘুকরণ সূত্র। তো অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা কি, তুমি যদি দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের এটা আসলে যে কোনো তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রেই সত্য। তুমি যদি ভাইয়া কোনো একটা অ্যাসিড বা ক্ষারের কি করো, দ্রবণটাকে যত বেশি লঘু করবে সেই অ্যাসিড বা ক্ষার কি হবে, তত বেশি বিয়োজিত হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। ঠিক আছে, তো এই অসওয়াল্ডের লঘুকরণ সূত্র শিখতে যে আমরা বেশ কিছু জিনিসপত্র পাইছি, সেগুলো আমরা আরেকবার লিখে ফেলি। ঠিক আছে, আমরা প্রথমে যে জিনিসটা পাইছি সেটা কি, আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু কে এ বাই সি। এখান থেকে আমরা আলফা ইজ ইকুয়াল টু কি পেলাম, আলফা ইজ ইকুয়াল টু পেলাম রুট কে বাই সি। দেখো তো শুরুতে আমরা এই জিনিসটা পাইছিলাম কিনা, দেখো তো এখানে যে H+ আয়নের ঘনমাত্রা হয়, ঠিক আছে, বিয়োজিত হওয়ার পরে H+ আয়নের ঘনমাত্রা যেটা হয় সেটা কত হয়, সেটা হয় আলফা সি, তাই না? তার মানে H+ আয়নের ঘনমাত্রা, ঠিক আছে, H+ আয়নের ঘনমাত্রা হচ্ছে আলফা ইনটু সি। তাহলে আলফা এর মান কত, রুট কে ডিভাইড বাই সি, তার সাথে গুণ করবো কত দিয়ে, সি দিয়ে। তাহলে বলতো ভাইয়া, এই রুট সি আর রুট সি কাটা থাকলে উপরে কি থাকবে, রুট সি থাকবে। তাহলে H+ আয়নের ঘনমাত্রা আমরা কত বলতে পারি, রুট কে ইনটু সি। তাহলে দেখো ভাইয়া, কোনো একটা দুর্বল অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রা আমরা কিভাবে পাবো, আমরা একটা বর্গমূল নিব এবং বর্গমূলের ভিতরে কি থাকবে, ওই অ্যাসিড বা ক্ষারের কি থাকবে বলতো ভাইয়া, বিয়োজন ধ্রুবকটা থাকবে, এবং তার সাথে আমরা কি করব, ওই অ্যাসিডটার আদি যে ঘনমাত্রা সেটা গুণ করব। তাহলে কোনো একটা অ্যাসিড থেকে যে পরিমাণ H+ আয়ন উৎপন্ন হয় দুর্বল অ্যাসিড থেকে, ওই পরিমাণ H+ আয়নের ঘনমাত্রা হচ্ছে রুট কে এ ইনটু সি। একইভাবে আমরা যদি এখানে ক্ষার নিতাম, ক্ষারের ঘনমাত্রা কি বলতো ভাই, OH- আয়নের ঘনমাত্রা কি হইতো, রুট ক্ষারের বিয়োজন মাত্রা ইনটু কি, ক্ষারের আদি
ঘনমাত্রা, তাই না? তো এটা কিন্তু আমরা পেয়ে যেতাম। তো এভাবে কিন্তু আমরা কি করতে পারি, আমরা যদি কোনো একটা দুর্বল এসিড বা দুর্বল ক্ষারের বিয়োজন ধ্রুবকের মান জানি, ওই বিয়োজন ধ্রুবকের মান থেকে আমরা কি করতে পারবো, এস প্লাস বা ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা বের করতে পারবো। আর এস প্লাস বা ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা যদি আমরা বের করতে পারি, বাকি কাজ অনেক ইজি না? বাকি কাজ কিন্তু অনেক ইজি। তাহলে চলো এই জিনিসপত্রগুলো আমরা একপাশে লিখে দিই, আমাদের আসলে কি কি লাগবে। তো আমরা দেখলাম এস প্লাস আয়নের ঘনমাত্রা, দুর্বল এসিড বা দুর্বল ক্ষার থেকে প্রাপ্ত এস প্লাস আয়নের ঘনমাত্রা ইজ ইকুয়াল টু কত, রুট কে ইনটু সি। ঠিক আছে, দুর্বল ক্ষারের মানে দুর্বল ক্ষারের, আচ্ছা এটা এসিড হবে, তো দুর্বল ক্ষারের থেকে প্রাপ্ত ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা ইজ ইকুয়াল টু কত, রুট কে বি ইনটু সি। তারপরে আমরা কি বলতে পারি, কে ইজ ইকুয়াল টু বলতে পারি আলফা স্কয়ার সি, যেখানে আলফা হচ্ছে এসিডের বিয়োজন মাত্রা এবং এসিডের আদি ঘনমাত্রা হচ্ছে সি। একইভাবে ক্ষারের জন্য কে বি ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, আলফা স্কয়ার সি, যেখানে আলফা কি ক্ষারের বিয়োজন মাত্রা এবং সি কি ক্ষারের আদি আয়তন। তো এগুলো আমরা মনে রাখলে আমাদের হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা আবার কি বের করতে পারি, আমরা বের করতে পারি আলফা ইজ ইকুয়াল টু রুট কে বাই সি। দেখো ভাইয়া, এত সূত্র টুত্র যে বের করে আমরা উল্টে ফেলছি, কখন বের করছি বলতো ভাইয়া, যখন এই এসিড বা ক্ষারটা হচ্ছে দুর্বল। এসিড বা ক্ষার দুর্বল হওয়ার অর্থ কি বলতো ভাইয়া, যখন আলফা এর মান কি 1 অপেক্ষা অনেক ছোট, কেবলমাত্র সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই জিনিসপত্রগুলো ইউজ করতে পারি। অন্য ক্ষেত্রে কিন্তু আমাদের কি বলতো ভাইয়া, বিয়োজন মাত্রার বা বিয়োজন ধ্রুবকের যে সূত্রটা আমরা পাইছিলাম না, এই সূত্র ইউজ করে কিন্তু আমাদের কি করা লাগবে, আলটিমেটলি এস প্লাস বা ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা বের করা লাগবে। ঠিক আছে, তো যেহেতু আমরা ধরে নিছি যে এসিড বা ক্ষারটা হচ্ছে দুর্বল, তাহলে আমরা বলতেই পারি আলফা এর মান কি অনেক ছোট, তার জন্য কি বলতো ভাই, এই প্রত্যেকটা সূত্র কি হবে, কারেক্ট হবে। তাহলে এতটুকু যদি তোমরা করে থাকো, তাহলে চলো ম্যাথ করে ফেলি। কোয়েশ্চেন 1, 1 মোলার CH3C ডাবল এইচ দ্রবণ দেওয়া আছে। ঠিক আছে, এর পিএইচ তোমার নির্ণয় করা লাগবে। তো এসিডের যে বিয়োজন ধ্রুবক Ka, এটা তোমার কাছে দেওয়া আছে হচ্ছে কত, K অফ ইথানোয়িক অ্যাসিড, এটা দেওয়া আছে 1.8 ইনটু tan ইনভার্স 5। তাহলে বলো তো এখান থেকে তুমি এসিডের বিয়োজন ধ্রুবক কিভাবে বের করবে। দেখো 1 মোলার ইথানোয়িক অ্যাসিড তোমাকে দিছে, তার মানে এই দুর্বল এসিডটার আদি ঘনমাত্রা সি এর মান কত, 1 মোলার। ঠিক আছে, এবং তোমার কে ও দিয়ে দিছে, কে এর মান কত, 1.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5। তাহলে বলো তো ভাইয়া, এই এসিড থেকে আসা এস প্লাস আয়নের ঘনমাত্রা কত হবে, একটু আগেই দেখছি এস প্লাস আয়নের ঘনমাত্রা কত, রুট কে ইনটু সি। তাহলে রুট কে ইনটু সি এর মান তোমরা বের করবা। তাহলে পিএইচ ইজ ইকুয়াল টু কত, পিএইচ হচ্ছে মাইনাস লগ এস প্লাস আয়নের ঘনমাত্রা। তাহলে এস প্লাস আয়নের ঘনমাত্রা যেই কথা, রুট কে এ সি এর মান কত বলো তো ভাইয়া, একই কথা। তাহলে এই জিনিসটা কত হবে, পিএইচ এর মান। তাহলে পিএইচ এর মান হবে মাইনাস লগ রুট কে এ ইনটু সি। তাহলে কে এর মান কত, 1.8 ইনটু tan ইনভার্স 5। সি এর মান কত বলতো, সি এর মান হচ্ছে 1 মোলার। ঠিক আছে, 1 মোলার। তাহলে আলটিমেটলি কত আসে পিএইচ, দেখো তো পিএইচ আসবে হচ্ছে কত কত 2.37, এরকম কোন একটা মান আসবে। ক্যালকুলেশন ভাইয়া ভুল হইলে তোমাদের দায়। আচ্ছা, ক্যালকুলেশন ভুল হইতেই পারে, ঠিক আছে, ক্যালকুলেশন ভুল হইলে বলবা না ভাইয়া ক্যালকুলেশন ভুল হয়ে গেছে। ঠিক আছে, তোমরা কারেক্টলি করতে পারলেই হয়েছে। ঠিক আছে, কারণ ক্যালকুলেশন ভুল করা আমার ছোটবেলার অভ্যাস, আমি প্রচুর পরিমাণে ক্যালকুলেশন ভুল করেছি। তো অনেক ভুল করেছি, তাই কি ভবিষ্যতে করব না? না না, ভবিষ্যতে করব। ঠিক আছে, ভবিষ্যতেও করব। তো ওইটা নিয়ে আমাকে কিছু বলা যাবে না। ঠিক আছে, আমাকে কিছু বললে কিন্তু কিছুই করবো না। ঠিক আছে, 2 নাম্বার। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা আমাকে দিছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডাইমিথাইল অ্যামিনের 1 ইনটু tan ইনভার্স 2 মোলার জলীয় দ্রবণের পিএইচ হচ্ছে 7.64, বিয়োজন ধ্রুবক ও বিয়োজন মাত্রা নির্ণয় করো। তো ডাইমিথাইল অ্যামিন কি একটা দুর্বল ক্ষার। ঠিক আছে, ডাইমিথাইল অ্যামিন তো তোমরা চিনো, এই যে দুই সাইডে দুইটা মিথাইল গ্রুপ, মাঝখানে কত NH, এটা কি, এটা হচ্ছে আমাদের ডাইমিথাইল অ্যামিন। এটা কি একটা দুর্বল ক্ষার। তো এই দুর্বল ক্ষার দ্রবণের যে পিএইচ, সেটা দেওয়া আছে 7.64, এবং তার যে আদি ঘনমাত্রা সেটাও দেওয়া আছে 1 ইনটু tan ইনভার্স 2 মোলার। তাহলে সি এর মান দেওয়া আছে 1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মোলার। দেখো তো ভাই, এটা হচ্ছে ক্ষার দ্রবণ, ক্ষার দ্রবণের পিএইচ দেওয়া আছে কত, 7.64। তো পিএইচ যদি 7.64 হয়, পিওএইচ কত হবে বলো তো, পিওএইচ হবে ভাইয়া 14 মাইনাস 7.64। তাহলে বিয়োগ করলে কত হবে, কত হবে বলো, বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে যেটা হবে কত হবে, 6.36। তাহলে পিওএইচ কত হবে, 6.36। তাহলে পিওএইচ সমান আমরা কি বলতে পারি, মাইনাস লগ ওএইচ, তাই না?
তাহলে এখান থেকে OH মাইনাস আয়নের ঘনমাত্রা কত হবে বলো তো ভাইয়া? OH মাইনাস আয়নের ঘনমাত্রা হবে কত? মাইনাস ওই সাইডে চলে গেলে -6.36, আর লগ উঠায় ফেললে কত হবে? ওই যে মান যেটা সেটা 10 এর উপরে চলে যাবে, তাহলে 10 টু দি পাওয়ার -6.36। তাহলে এটা কত হয় ক্যালকুলেশন করে দেখো তো? এটা এরকম হয় 4.36 ইনটু 10 ইনভার্স 7 মোলার। তাহলে আমরা পেয়ে গেলাম ভাইয়া এই যে জলীয় দ্রবণ, সেখানে OH মাইনাস আয়নের ঘনমাত্রা কত। তো OH মাইনাস আয়নের ঘনমাত্রা যদি আমরা জানি, বিয়োজন ধ্রুবক এবং বিয়োজন মাত্রা আমরা বের করতে পারবো না? অবশ্যই আমরা বের করতে পারবো, কারণ তো আমরা দেখো OH মাইনাস আয়নের ঘনমাত্রা যদি আমরা জানি, বিয়োজন মাত্রা আলফা এর মান বের করতে পারবো না? অবশ্যই পারবো। কেন? OH মাইনাস আয়নের ঘনমাত্রা সমান আমরা কি লিখতে পারি? আলফা ইনটু সি, তাই না? তো এখান থেকে বিয়োজন মাত্রা আলফা ইজ ইকুয়াল টু কত হবে? OH মাইনাস আয়নের ঘনমাত্রা ডিভাইড বাই কত? ডিভাইড বাই হচ্ছে সি। তাহলে OH মাইনাস আয়নের ঘনমাত্রা 4.36 ইনটু 10 ইনভার্স 7। তো এখানে আমি 3 এর পরে 6 লিখছি, যেটা তোমরা দেখতেছো না কারণ তোমাদের চোখে সমস্যা। ঠিক আছে, এখানে একটা 6 আছে 3 এর পরে। আচ্ছা, 1 ইনটু 10 ইনভার্স 2। তাহলে সমান কত হয় বলো তো ভাইয়া? 4.36 ইনটু 10 ইনভার্স কত বলো তো? 5 হয়, এত মোলার। তাহলে এত, ঠিক আছে। তার মানে বিয়োজন মাত্রা আলফা এর মান কত হবে? বিয়োজন মাত্রা আলফা এর মান হবে 4.36 ইনটু 10 ইনভার্স 5। তাহলে আমরা বিয়োজন মাত্রা আলফা এর মান বের করে ফেলছি। তাহলে বিয়োজন ধ্রুবকের মান এবার আমাদের বের করা লাগবে। তো আলফা আর কে এর মধ্যে সম্পর্ক কি তোমাদের মনে আছে? এই তোমাদের মনে আছে আলফা এবং কে এর মধ্যে সম্পর্কটা কোন জায়গায়? অবশ্যই মনে থাকার কথা, ঠিক আছে। আলফা ইজ ইকুয়াল টু কি ছিল, বা কে ইজ ইকুয়াল টু ছিল ভাইয়া আলফা স্কয়ার সি। তাহলে আলফাকে স্কয়ার করলে কত হয়? আলফাকে স্কয়ার করলে হয় 4.36 ইনটু 10 ইনভার্স 5, তার আবার কি বলতো ভাইয়া? স্কয়ার। তার সাথে আমরা গুণ করব কত? সি। তাহলে সি এর মান 1 ইনটু 10 ইনভার্স 2। তাহলে কত হয় বলতো ভাইয়া? হিসাব করে দেখো, হিসাব করলে দেখবা এত হয়। কত? আচ্ছা, কে না, সরি, এটা কে। আচ্ছা, তোমরা আলফা এর মান পেয়ে গেছো। আলফা এর মান পাইলে তোমরা কি কেবি এর মান বের করতে পারবে না? অবশ্যই বের করতে পারবা। কেবি ইজ ইকুয়াল টু কত? কেবি ইজ ইকুয়াল টু আলফা স্কয়ার সি। তাহলে আলফা এর মান কত পাইছো? 4.36 ইনটু 10 টু দি পাওয়ার -5। তার কি থাকবে? স্কয়ার ইনটু কি হবে বলো তো ভাইয়া? সি, আদি ঘনমাত্রা 1 ইনটু 10 ইনভার্স 2। দেখো কত হয়, যত হবে সেটাই কি আমাদের আনসার। ঠিক আছে। তো এইভাবে আমরা কি করতে পারি? দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের পিএইচ নির্ণয় করতে পারি। পিএইচ দেওয়া থাকলে তার কি আনুষঙ্গিক জিনিসপত্র কিন্তু আমরা বের করে ফেলতে পারি। ঠিক আছে। তো দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার নিয়ে আমরা এতটুকুতেই আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখবো। পরবর্তীতে আমরা এর থেকে কি করব, আরো অনেক বেশি জিনিসপত্র শিখবো।